আন্তরিকভাবে দুঃখিত, একটু সমস্যা ছিল আমাদের, যার কারণে লাইভটি দ্বিতীয় পার্টে আসছে। ঠিক আছে, যাই প্রথম পার্টে আমাদের যে আউট অফ 10 ছিল, সরি 10 আউট অফ 50 ছিল। আমাদের আজকে টপিক ছিল 10 আউট অফ 50। এই 10 আউট অফ 50 এর মধ্যে পার্ট 1-এ আমরা দুটো প্রশ্ন কমপ্লিট করেছি, এবং এই দুটো প্রশ্নের সাথে যদি বলি, আমরা পার্ট 1-এ এটা করেছিলাম, বিক্রয় মূল্যের পর মুনাফা হ্রাস শিখেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারছি। ঠিক আছে, যদি বুঝতে পেরেছেন তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন, পার্ট 1 যারা শুরু থেকে দেখছেন। তো আবারও যারা দেখছেন, সাথে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবার একটু ক্লাসটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, শেয়ার দেবেন। ঠিক আছে, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের দ্বিতীয় পর্বে আসতে হলো। যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এবারের কোশ্চেন নাম্বার 3। এটা শুরু করার আগে একটু বলে নেই, সবাই বন্ধুদের শেয়ার দিন। ঠিক আছে, মেনশন করেন। হ্যাঁ, একটু উপস্থিতি ভালো থাকলে ক্লাস নিতে ভালো লাগে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে শেখানো, শেখাতে পারলেই ভালো লাগে। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আপনাদেরকে সুযোগ দিচ্ছে ফ্রিতে এই অনলাইনে ক্লাস করানোর। আপনাদের কাছ থেকে তেমন কোনো কিছুই চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, যে আপনারা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, আপনাদের বন্ধুদেরকে এখানে ইনক্লুড করবেন, যে ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, সবাই একটু শেয়ার দেন, মেনশন করেন। দেখতে পাচ্ছি ফারিহা মুশরেখা, সে মেনশন করেছে, ধন্যবাদ ফারিয়াকে। আমরা আসি 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? জি, মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? একটু বলে নেই, একাডেমিকে যারা লিফো ফিফো পছন্দ করেন, ঠিক আছে, লিফো ফিফো আমরা অপশনে দেখতে পাচ্ছি, ফিফো লিফো। ঠিক আছে, তাহলে যারা এই অধ্যায়টি পছন্দ করেন একটু দেখেন তো প্রশ্নটির উত্তর করা যায় কিনা। মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? ঠিক আছে, আপনারা প্রশ্নটি আনসার করার চেষ্টা করেন। আমি একটু মূল্যস্ফীতি কি সেটা নিয়ে আলোচনা করতে চাই। মূল্যস্ফীতি মূল্যস্ফীতি মানেই হচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া, দ্রব্যের দাম বৃদ্ধি। ঠিক আছে, তাহলে মূল্যস্ফীতি মানে হচ্ছে কি দ্রব্যের দাম বৃদ্ধি। তাহলে একইভাবে আমরা বলতে পারি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী। ঠিক আছে, আবার এটাকে আরেকভাবে বলতে পারি যে যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায়, দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, অর্থের মূল্য হ্রাস, অর্থের মূল্য হ্রাস, দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। তাহলে আমরা যদি বলি অর্থের মূল্য হ্রাস পেলে কোন পদ্ধতিতে, ঠিক আছে, কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী হবে, তাহলে সঠিক আনসার কোনটা হবে? এই সব কিছুর জন্য একটাই আনসার আমরা পাচ্ছি, মুদ্রাস্ফীতি। এটাকে আমরা মুদ্রাস্ফীতিও বলি, মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, দ্রব্যের দাম বৃদ্ধি, অর্থের মূল্য হ্রাস। হ্যাঁ, অর্থের মূল্যের ক্ষেত্রে মনে রাখতে হবে, অর্থের মূল্যের ক্ষেত্রে হবে হ্রাস। তাহলে সঠিক আনসার কি হবে? ঠিক আছে, সঠিক আনসার কি হবে? আচ্ছা, এই সঠিক আনসারটি করার আগে আমি একটা মজার তথ্য দিতে চাই, তাহলে আপনাদের মনে থাকবে 100%। ঠিক আছে, একটা লাইনেই আপনাদের মনে থাকবে, একটু দেখেন। ঠিক আছে, দুঃখিত। হ্যাঁ,
লাফালে লিফো, না লাফালে ফিফো। না লাফালে ফিফো, একটু দেখেন, লাফালে লিফো, না লাফালে ফিফো। এখানে লাফালে বলতে বোঝানো হচ্ছে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম বৃদ্ধি। ঠিক আছে, তাহলে লাফালে মানে হচ্ছে কি দ্রব্যের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। তাহলে যখন মুদ্রাস্ফীতি হবে তখন কোন পদ্ধতিতে অধিক কার্যকরী হবে, আমরা কি উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, লাফালে লিফো, না লাফালে ফিফো। ঠিক আছে, তাহলে না লাফালে বলতে কি বোঝাতে চেয়েছি, না লাফালে মানে হচ্ছে যখন দ্রব্যের দাম বৃদ্ধি না পেয়ে হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এটা নিয়েও আসছি আমি। তাহলে মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী, সঠিক উত্তর একটু বলেন। আচ্ছা দেখি আমি, সঠিক উত্তর একটু বলেন। হ্যাঁ, অনেকেই খ আনসার করেছেন, বাহ সবাই সুন্দর। তাহলে সঠিক উত্তর হচ্ছে লিফো। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের কোশ্চেন মনে হয় সবাই সুন্দরভাবে উত্তর করতে পারবেন। পরের কোশ্চেনটা একটু দেখেন, পরের কোশ্চেনটা আপনারা একটু দেখেন। মুদ্রা সংকোচনের সময়, ঠিক আছে, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন বলতে কি বোঝায়, মুদ্রা সংকোচন মানে হচ্ছে দ্রব্যের দাম হ্রাস পাবে, দ্রব্যের দাম হ্রাস, আর দ্রব্যের দাম হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। ঠিক আছে, দ্রব্যের দাম হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। তাহলে অর্থের মূল্য বৃদ্ধি, ঠিক আছে, তাহলে আমরা একটু আগে করলাম যে লাফালে লিফো, না লাফালে ফিফো। তাহলে না লাফালে বলতে দ্রব্যের দাম হ্রাস পাওয়া, তাহলে দ্রব্যের দাম যখন হ্রাস পাবে তখন কোন পদ্ধতি অধিক কার্যকরী। ঠিক আছে, জি সবাই আনসার করছেন, হ্যাঁ সবাই আনসার করছেন, জি ক, ধন্যবাদ। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা একটু মনে রাখবো, লাফালে লিফো, না লাফালে ফিফো, লাফালে লিফো, না লাফালে ফিফো। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ যারা সবাই সাথে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অনেকেই দেখছেন ক্লাসটি। হ্যাঁ, আশা করছি ভালো কিছু দিতে পারবো। 10টা এমসিকিউ আমরা অনেক কোশ্চেন শিখবো, যেমন এখানেই যদি আমি বলি, ঠিক আছে, এখানে আমাদের 3টা প্রশ্নের উত্তর হয়ে যায়। দ্রব্যের দাম হ্রাস পেলে কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী, অর্থের মূল্য বৃদ্ধি পেলে কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আনসার পেয়ে গেছি, সবাই ক আনসার করেছেন। পরবর্তী কোশ্চেনে আমরা আসি। এবার একটু জটিলতার, হ্যাঁ আমি গন্ধ পাচ্ছি। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে একটু বলেন দেখি, সঠিক উত্তর কি হবে, এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে। এখানে মুদ্রাস্ফীতি পাচ্ছি, জি মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে। ঠিক আছে, এবার কিন্তু বলা নেই কোন পদ্ধতি অধিক কার্যকরী। ঠিক আছে, কোন পদ্ধতি অধিক কার্যকরী সেটা কিন্তু বলা নেই, এখানে বলা রয়েছে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে। এবার সঠিক উত্তর কি হবে বলেন। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে, ক, খ, কোনটা আনসার করবেন একটু বলে নিই, ক এবং খ এর মধ্যেই আনসার হবে। ঠিক আছে, তাহলে ক এবং খ এর মধ্যেই যদি আনসার হয় তাহলে কোন পদ্ধতি, যে উত্তর পাচ্ছি না। ঠিক আছে, সবাই দেখেন ক হবে না খ হবে। আচ্ছা এক্ষেত্রে একটু বলে নেই, আমরা যারা অঙ্ক করেছি একাডেমিকে, এটা কিন্তু একাডেমিকের অঙ্কের উপরেই ক্যালকুলেশন পড়ে। ঠিক আছে, তাহলে আমরা যারা একাডেমিকে অঙ্ক করেছি তারা একটু খেয়াল করে দেখি, সমাপনী মজুদ অর্থাৎ শেষে যে আমাদের মজুদ থাকবে সেটা বেশি প্রদর্শন করবে। তাহলে কখন বেশি প্রদর্শন করবে, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি মানে কি, দ্রব্যের দাম বৃদ্ধি। যদি তাই হয়, ধরে নিলাম যে আমরা 10 টাকা দামে দ্রব্য ক্রয় করেছি। ঠিক আছে, দ্রব্য ক্রয় করেছি, পরবর্তীতে মুদ্রাস্ফীতি, তার মানে আমরা 12 টাকা দামে পরবর্তীতে দ্রব্য ক্রয় করেছি। ঠিক আছে, এখন ইস্যু যখন করা লাগে, ঠিক আছে, ইস্যু যখন আমরা করব তখন কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি হবে। তাহলে
যেটা বেশি মূল্য থাকবে, বেশি যেটার মূল্য যেটা থেকে যাবে সেটাতেই আমাদের সমাপনী মজুদ কি হবে, বেশি দেখাবে। তাহলে কখন বেশি মূল্যটা থাকবে, কোন পদ্ধতিতে আমাদের পরের পণ্যটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখেন তো, আমরা ফিফো পদ্ধতিতে কি করি, আগের পণ্য আগে ছেড়ে দিই না, ঠিক আছে? ফিফো পদ্ধতিতে আগের মাল আগে ছেড়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে 10 টাকা পণ্যটা ছিল, তাহলে সেটা যদি আমরা আগে ছেড়ে দেই, তাহলে আমাদের হাতে মজুদ থাকলো 12 টাকার পণ্য, ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আমাদের হাতে মজুদ থাকলো কত টাকা পণ্য, 12 টাকার পণ্য। তাহলে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, তাহলে 12 টাকা পণ্য যত একই থাকুক না কেন সেটা কিন্তু কি হবে, বেশি প্রদর্শন করবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আনসার হবে কি, ফিফো পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা আনসার পাবো ফিফো পদ্ধতি। জি, ঠিক আছে। আচ্ছা, এই একই কোশ্চেন একটু যদি চেঞ্জ করে এরকম আসে, সমাপনী মজুদ কম প্রদর্শন করবে, সমাপনী মজুদ কম প্রদর্শন করবে, বেশি না হয়ে যদি কম প্রদর্শন করে, ঠিক আছে? বেশি না হয়ে যদি কম প্রদর্শন করে, তাহলে এবার বলেন, ঠিক আছে? তাহলে এবার বলেন, বেশি না হয়ে যদি কম প্রদর্শন করে, কম প্রদর্শন করে, ঠিক আছে, তাহলে কি হবে, একটু কোশ্চেন করেন। এবার কি ফিফো হবে না লিফো হবে, ঠিক আছে? অবশ্যই আমরা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, অর্থাৎ উল্টে যাবে। তাহলে এর আগে যেহেতু ফিফো হয়েছিল, বেশি হলে যদি ফিফো হয়, তাহলে কম হলে অবশ্যই কি হবে, লিফো পদ্ধতি হবে, ঠিক আছে? কেমন করে, একটু আগে আমরা বললাম যে 10 টাকার পণ্য আমরা ক্রয় করেছিলাম, পরবর্তীতে 12 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল, ঠিক আছে? সমাপনী মজুদ কোনটিতে কম হবে, তাহলে যেটা মূল্য কম সেটা যদি থেকে যায় সমাপনীতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ কম প্রদর্শন করবে, ঠিক কিনা? ঠিক আছে, যদি তাই হয় তাহলে হ্যাঁ, সঠিক উত্তর লিফো। হ্যাঁ, অনেকেই লিফো আনসার করেছেন। জি, হ্যাঁ, ক্যারি অন স্যার, রাহিমুল ইসলাম, ধন্যবাদ। জি, ক্যারি অন, হ্যাঁ, চালিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা সঠিক উত্তর পেলাম এখানে, সমাপনী মজুদ কম যদি প্রদর্শন করে, তাহলে আনসার হচ্ছে, আমরা জানলাম কোন পদ্ধতি, মুদ্রাস্ফীতির সময় সমাপনী মজুদ বেশি বেশি প্রদর্শন করে, ঠিক আছে, ফিফো পদ্ধতিতে, আর কম প্রদর্শন করে লিফো পদ্ধতিতে, ঠিক আছে? এবার সেম ভাবে মুদ্রা সংকোচনের সময়, মুদ্রা সংকোচনের সময় ভালো করে দেখেন, মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, ঠিক আছে? কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, তাহলে আমার মনে হয় এটার উত্তর দিতে পারবেন, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন, আগের প্রশ্নের সাথে খুব সুন্দর একটা মিল পাচ্ছি। আগের প্রশ্ন ছিল মুদ্রাস্ফীতি, এবার হয়েছে মুদ্রা সংকোচন। একটু আগে আমরা শিখেছি মুদ্রা সংকোচন মানে কি, ঠিক আছে? আবারও বলে নিচ্ছি, একটু শেয়ার দিয়ে রাখবেন, হ্যাঁ, বন্ধুদের মেনশন করেন, এখনো অনেক শেখার বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে আনসার করছেন। জি, মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, আবার যদি আমি বলি, মুদ্রা সংকোচন মানে হচ্ছে, মুদ্রা সংকোচন মানেই হচ্ছে দ্রব্যের দাম হ্রাস পাবে, দ্রব্যের দাম হ্রাস পাবে। তাহলে এবার যদি আমি বলি যে শুরুতে আমার দ্রব্য কেনা ছিল 10 টাকা, পরবর্তীতে আমার দ্রব্যের মূল্য আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 8 টাকা, ঠিক আছে? তাহলে বোঝেন, মুদ্রা সংকোচন মানে দ্রব্যের দাম আগে বেশি ছিল, এখন দ্রব্যের দাম হ্রাস পেয়েছে, কমে গেছে, ঠিক আছে? তাহলে কোন পদ্ধতিতে সমাপনী মজুদ বেশি প্রদর্শন করবে, তাহলে যেটা বেশি মূল্য সেটা যদি থেকে যায় তাহলে কি বেশি প্রদর্শন করবে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কোন পদ্ধতিতে আমরা এই বেশি মূল্যটাকে রেখে দিতে পারি, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা লিফো পদ্ধতি যদি ইস্যু করি, তাহলে শেষেরটা আগে আমরা ছেড়ে দেব, এবং বেশি মূল্য যেটা উপরের, ঠিক আছে, সেই পণ্যটা আমাদের থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিফো পদ্ধতি যদি এই ক্ষেত্রে প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের লিফো। হ্যাঁ, অনেকেই আনসার করে ফেলেছেন লিফো। জি, সঠিক আনসার হচ্ছে তাহলে লিফো পদ্ধতি।
সজীব ইসলাম, ধন্যবাদ সজীব। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার যদি বলি কম, ঠিক আছে, মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতিতে সমাপনী মজুদ কম প্রদর্শন করবে? ঠিক আছে, তাহলে আমরা আবার একটু দেখি। মুদ্রা সংকোচন বলতে 10 টাকা থেকে 8 টাকা হয়ে গেল, ঠিক আছে, কম প্রদর্শন করবে, তাহলে কম পণ্যটাকে রাখতে হবে। তাহলে আমরা ফিফো পদ্ধতিতে আগের পণ্যটাকে ছেড়ে দেব, তাহলে আমাদের কম মূল্যের পণ্যটা সমাপনী মজুদে থেকে যাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তখন আমাদের কি হবে? ফিফো আনসার হবে। তাহলে কমের ক্ষেত্রে হচ্ছে ফিফো। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, খালিদ হাসান শহীদ, জি, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আপনাদেরকে বোঝাতে পারলে নিজেকেও ভালো লাগে। ঠিক আছে, অ্যাকাউন্টিং যারা কঠিন মনে করেন, হ্যাঁ, অ্যাকাউন্টিং যারা কঠিন মনে করেন, আসলে এখানে কঠিন ভাবার কিছুই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কোশ্চিন গুলো আসবে, ঠিক আছে, যে কোশ্চিন গুলো আসবে সে কোশ্চিন গুলো নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং এই যে একটা কোশ্চিন থেকে আমরা অনেকগুলো কোশ্চিনের আনসার পাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি ক্লাস হচ্ছে। মাত্র 10টা প্রশ্নের আনসার করছি। এটাকে আমি বলছিলাম যে 10 আউট অফ 100, 10 আউট অফ 100, অর্থাৎ দশে আমরা 100 পাবো। ঠিক আছে, 10-এ আমরা 100 পাবো। অর্থাৎ এই 10টা প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমরা মোটামুটি 100টা প্রশ্ন বলা যায়, হ্যাঁ, আমরা সলভ করতে পারবো। তাহলে এখান থেকে প্রশ্ন আমরা কেমন কমন পেতে পারি? ঠিক আছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে এই আজকের 10টা প্রশ্নের আলোচনা থেকে আজকের এই ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দেন, আজকে বলে দিচ্ছি, শেয়ার দিয়ে রেখে দেন। ঠিক আছে, পরীক্ষা দিয়ে এসে আপনি প্রশ্নটা সলভ করবেন আজকের এই ক্লাসের উপরেই, মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু কমন পাবেন। ঠিক আছে, 2 থেকে 3টা প্রশ্ন এখান থেকে কমন পাবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে আসি। আচ্ছা, পরের প্রশ্ন আসার আগে একটু তাহলে আমরা রিসার্চ করে নিই। ঠিক আছে, আমরা দেখে নেই যে আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারছি কিনা। মূল্যস্ফীতির সময়, দেখেন, মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? ঠিক আছে, কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী একটু দেখেন। মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা শিখেছিলাম কি? এখানে আমরা শিখেছিলাম যখন অধিক কার্যকরী বলা হবে তখন আমরা শিখেছিলাম লাফালে লিফো, লাফালে লিফো, না লাফালে ফিফো। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া, অর্থাৎ লাফানো বোঝানো হচ্ছে। তাহলে লাফালে লিফো, সঠিক আনসার হচ্ছে লাফালে লিফো। দ্রব্যের দাম বৃদ্ধি, তাহলে একইভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে কি হবে? ঠিক আছে, দ্রব্যের দাম বৃদ্ধি পেলে হবে লিফো পদ্ধতি। দ্রব্যের দাম ঊর্ধ্বগামী, একই কথা। ঠিক আছে, ঊর্ধ্বগামী, দ্রব্যের দাম ঊর্ধ্বগামী, অর্থের মূল্য হ্রাস। যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন অর্থের মূল্য হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এক্সারসাইজ ক্লিয়ার হয়ে গেল। মুদ্রা সংকোচনের উপরে আমরা দেখি। মুদ্রা সংকোচনের সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? ঠিক আছে, তাহলে মুদ্রা সংকোচন মানে অর্থের মূল্য বৃদ্ধি পাবে আর দ্রব্যের দাম হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা পড়েছিলাম লাফালে লিফো, না লাফালে ফিফো। তাহলে এখানে না, না লাফালে ফিফো, ফিফো সূত্র কার্যকর হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি ফিফো। দ্রব্যের দাম হ্রাস পাচ্ছে, তাহলে সঠিক উত্তর পাচ্ছি ফিফো। দ্রব্যের দাম নিম্নগামী হচ্ছে, তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা ফিফো। এবং দ্রব্যের দাম যখন কমে যায় তখন অর্থের মূল্য বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা পাই ফিফো। জি, এগুলো ক্লাস কি রেকর্ড থাকবে? খালিদ হাসান শহীদ, হ্যাঁ, আমাদের সকল ক্লাস রেকর্ড রয়েছে। ঠিক আছে, রেকর্ড থাকছে। ঠিক আছে, দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু এমনও হতে পারে ক্লাসগুলো ডিলিট করে দিতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ক্লাসগুলো কন্টিনিউ করেন। হ্যাঁ, বলা তো যায় না, হ্যাঁ, কর্তৃপক্ষ কখন কি চায়। ঠিক আছে, পরবর্তী ক্লাস, যেটা আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা থাকে, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল?
হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, একটু দেখেন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। ঠিক আছে, যারা হিসাব বিজ্ঞান পড়েছেন, হ্যাঁ, তারা সবাই জানেন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা। ঠিক আছে, এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বহিস্থ বা বাহ্যিক। ঠিক আছে, বহিস্থ ব্যবহারকারী। তাহলে একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা বাহ্যিক ব্যবহারকারী। হ্যাঁ, এখন একটু দেখে নেন ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা দেখেন, ব্যবস্থাপনা ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী কিনা। ঠিক আছে, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী কিনা, এটা কি বিবৃতিটি ভুল না সঠিক? ব্যবস্থাপনা, আমরা জানি ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা সঠিক। কর কর্তৃপক্ষ, দেখেন কর কর্তৃপক্ষ হলো বহিস্থ ব্যবহারকারী, সঠিক না ভুল? ঠিক আছে, কর্মচারী, কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, দেখেন কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, সঠিক না ভুল? ঠিক আছে, কোম্পানির শেয়ার হোল্ডার বহিস্থ ব্যবহারকারী। ঠিক আছে, এখানে কোনটি ভুল, কোনটি ভুল সেই আনসারটি করতে বলছে। ঠিক আছে, তাহলে 7 নাম্বার। হ্যাঁ, আনসার করার সময় অবশ্যই একটু নাম্বার উল্লেখ করে দেবেন, হ্যাঁ, তাহলে বোঝা যাবে আসলে কোন প্রশ্নের আনসার করেছেন। ঠিক আছে, নাজমা আক্তার নাজমিন, হ্যাঁ, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা ভুল নয়, এটা সঠিক। ঠিক আছে, তাহলে কর কর্তৃপক্ষ হলো বহিস্থ ব্যবহারকারী, হ্যাঁ, কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোম্পানির শেয়ার হোল্ডার বহিস্থ ব্যবহারকারী, কোম্পানির শেয়ার হোল্ডার বহিস্থ ব্যবহারকারী। ঠিক আছে, এটাও সঠিক, হ্যাঁ, এটাও ভুল নয়। এখন থাকলো কর কর্তৃপক্ষ এবং কর্মচারী, সঠিক উত্তর কি হতে পারে বলেন? নওশাদ হোসেন লিখেছেন 7 গ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোনটা সঠিক উত্তর, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, একটু দেখেন তো, একটু সবাই দেখেন, এবং অবশ্যই এটা যদি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই আপনাদের। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা যদি রাখেন তাহলে আর ভুল হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে, এখানে দেখেন শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক হলেও তারা বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, মালিক পক্ষ, হ্যাঁ, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা যে যারা ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত থাকে। ঠিক আছে, যারা ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত থাকে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমরা পেয়েছিলাম ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী না বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরিচালনা পর্ষদ, যে কোনো পরিচালক যেসব শেয়ার হোল্ডার পরিচালনায় অংশগ্রহণ করে, তাহলে মনে রাখতে হবে দেখেন শেয়ার হোল্ডার বাহ্যিক ব্যবহারকারী, কিন্তু যারা পরিচালনায় অংশগ্রহণ করে, ঠিক আছে, তারা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী। কর কর্তৃপক্ষ, দেখেন কর কর্তৃপক্ষ ছিল আমাদের কোশ্চেনে, কর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী না বাহ্যিক ব্যবহারকারী? ঠিক আছে, কর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী না বাহ্যিক ব্যবহারকারী? কর্মচারীগণ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এখানে আসি কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি কর কর্তৃপক্ষ বাহ্যিক ব্যবহারকারী বা বহিস্থ ব্যবহারকারী, কর্মচারী আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, আমি যদি আগের কোশ্চেনে যাই, ঠিক আছে, তাহলে এখানে দেখেন কর কর্তৃপক্ষ আছে বাহ্যিক ব্যবহারকারী, কর্মচারীও আছে কি বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন দেখেন। ঠিক আছে, কর কর্তৃপক্ষ হলো বহিস্থ ব্যবহারকারী, তাহলে এটা সঠিক। কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা হচ্ছে ভুল। কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, কর্মচারী বহিস্থ ব্যবহারকারী। ঠিক আছে, কর্মচারী বহিস্থ ব্যবহারকারী। 7 গ নাম্বার উত্তর, 7 উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, 7 গ নাম্বার উত্তর। অনেকেরই মধ্যে কনফিউশন, এই কোশ্চেনটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন দেখতে পাচ্ছি। তাহলে আপনারা যদি কনফিউশন থেকেই থাকেন তাহলে অবশ্যই এটাকে আপনারা স্ক্রিনশটে রাখেন,
পড়বেন, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসলে আপনারা অবশ্যই ভালোভাবে আনসার করতে পারবেন। ঠিক আছে। জি, আমার মনে হয় আপনারা স্ক্রিনশট রেখেছেন। নেক্সট প্রশ্ন আসি, খুবই সহজ একটা প্রশ্ন এবার। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দিতে হবে। কম করে হলেও 10-12 জনের আমি উত্তর চাই এখানে। ঠিক আছে, একটু বলেন, নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়? আমরা পরীক্ষা যখন দেই, পরীক্ষার সময় আমাদের মাঝে মাঝেই যেটা হয়, ঠিক আছে, মাঝে মাঝেই যেটা হয়, আমরা ভুলে যাই নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ মনে করি, সাথে সাথেই দেখা যাচ্ছে আমরা সুনাম পেয়ে জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ধরনের ভুল করা যাবে না। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন, নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর, হ্যাঁ অলরেডি সঠিক উত্তর 8 চলে আসছে। সুনাম, কপিরাইট, প্রাথমিক খরচাবলী, ট্রেডমার্ক। জি, সবাই বলছেন 8 গ, 8 গ। ইয়েস, আমরা অস্পর্শনীয় সম্পদগুলো তাহলে মনে হয় সবাই ভালো জানি। ঠিক আছে, সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক। ঠিক আছে, আরো যদি আমরা বলি, তাহলে আমরা পাচ্ছি কপিরাইট বা গ্রন্থস্বত্ব। হ্যাঁ, এখানে আমরা পাই গ্রন্থস্বত্ব। তাহলে কপিরাইট বা গ্রন্থস্বত্ব। ঠিক আছে, সুনাম, প্যাটেন্ট, প্যাটেন্ট থাকে, ট্রেডমার্ক আছে, ট্রেড লাইসেন্স হতে পারে, ফ্রাঞ্চাইজ হতে পারে। ঠিক আছে, ফ্রাঞ্চাইজ হতে পারে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে সবাই এই প্রশ্নের উত্তর করেছেন। এই প্রশ্নটা সহজ একটি প্রশ্ন, তারপরেও এখানে থাকার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। ঠিক আছে, কিরকম উদ্দেশ্য? সেটা হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ। এই হিসাবের শ্রেণীবিভাগ থেকে কিন্তু আপনাদের প্রশ্ন পরীক্ষায় থাকবেই। ঠিক আছে, তাহলে নিচের কোনটি চলতি সম্পদ, নিচের কোনটি স্থায়ী সম্পদ, কোনটি অস্পর্শনীয় সম্পদ, এই কোশ্চিনটাই দেখেন তো। যদি বলা হয় নিচের কোনটি ভুয়া সম্পদ, নিচের কোনটি ভুয়া, ভুয়া সম্পদ। ঠিক আছে, এই ভুয়া সম্পদ এটাকে আমরা আরো কিছু নামে বলতে পারি। ঠিক আছে, কাল্পনিক, কাল্পনিক সম্পদ, কাল্পনিক বা ভুয়া। ঠিক আছে, এটা আরো একটা নাম আছে, আমরা বলতে পারি অলীক সম্পদ। ঠিক আছে, তাহলে অলীক, এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে এই তিনটা আমরা পেলাম অস্পর্শনীয় সম্পদ, কিন্তু এই প্রাথমিক খরচাবলী হচ্ছে আমাদের কি, প্রাথমিক খরচাবলী হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। সাউন্ড আসে না, একটু সাউন্ড। আচ্ছা, একটু নেট কানেকশন চেক করবেন, আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। ঠিক আছে, একটু দেখেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হবে। ঠিক আছে, এখন কি কি ধরনের আরো প্রশ্ন হতে পারে সেটা একটু আমি বলে নিই। ঠিক আছে, এখানকার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, সেটা হলো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় কোন হিসাব? ঠিক আছে, ভালো করে দেখেন, অনুপার্জিত কোন হিসাব, অনুপার্জিত আয় কোন হিসাব একটু বলেন তো। জি, নাজমা আক্তার বলছেন ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। অনুপার্জিত আয় কোন হিসাব, একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেন, অনুপার্জিত আয় কোন হিসাব? নওশাদ হোসেন বলেছেন দায়, আরাফাত আহমেদ ইজা বলেছেন দায়। জি, অনুপার্জিত আয় এক প্রকার হচ্ছে দায় হিসাব। ঠিক আছে, অনুপার্জিত আয় এক প্রকার হচ্ছে দায় হিসাব। আর একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেই, অন্তদায় বা আন্তদায়। ঠিক আছে, ব্যবসায়ের
আন্তঃদায় বা অন্তদায় কোনটি? অন্তদায় কোন হিসাব? ঠিক আছে, ব্যবসায়ের অন্তদায় বলেন তো, কোন হিসাবটিকে আমরা ব্যবসায়ের অন্তদায় বলতে পারি? সাউন্ড একটু প্রবলেম হচ্ছে মনে হয়, প্লিজ চেক ইউর নেট কানেকশন। আচ্ছা, তাহলে এটার সঠিক উত্তর এখনো পাচ্ছি না। আন্তঃদায় কোনটিকে বলা হয়, কোন হিসাবটিকে আন্তঃদায় বলা হয়? এটার সঠিক উত্তর হচ্ছে মূলধন। সঠিক উত্তর হচ্ছে মূলধন। তাহলে এগুলো আমাদের হিসাবের শ্রেণীবিভাগের মধ্যেই পড়ে প্রশ্ন। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো, এই যে এখানে অনুপার্জিত আয়, অস্পর্শনীয় সম্পদ, কোনটি চলতি সম্পদ, কোনটি স্থায়ী সম্পদ, কোনটি চলতি দায়, কোনটি স্থায়ী দায়, ঠিক আছে, তাহলে এগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। সেই ক্ষেত্রে আমাদেরকে হিসাবের শ্রেণীবিভাগ খুব ভালোভাবে, হ্যাঁ, খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবার চলে যাচ্ছে পরের প্রশ্ন। এবার খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, সবাই আপনারা জানেন হিসাব সমীকরণ একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, হিসাব সমীকরণ একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা 10টা প্রশ্নের মধ্যে 9 নাম্বার প্রশ্নে চলে এসেছি। 9 নাম্বার প্রশ্নে চলে এসেছি। ঠিক আছে, যারা আছেন প্রশ্নের উত্তর করেন। হ্যাঁ, শ্রাবণী সাহা বলছেন মালিকানা সত্ত্ব সাধারণ সঞ্চিতি মূলধন। জি, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নের উত্তর দেই। মৌলিক হিসাব সমীকরণ, মৌলিক হিসাব সমীকরণ। আচ্ছা, আমরা হিসাব সমীকরণ শুনেছি এতদিন। ঠিক আছে, আমরা এতদিন হিসাব সমীকরণ শুনেছি যে হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস, অধিকাংশ ক্ষেত্রে আমরা পাই ওই। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ প্লাস এল ইকুয়াল হচ্ছে ই। খ নাম্বারে পাচ্ছি এল প্লাস ই ইকুয়াল হচ্ছে এ। গ নাম্বারে পাচ্ছি এ প্লাস ই ইকুয়াল হচ্ছে এল। ঘ নাম্বারে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ই। তো এখানে আমরা ই বলতে পারি, ওই বলতে পারি, ই বলতে পারি। এখানে ই এর পরিবর্তে যদি পি থাকে তাহলেও এটাকে আমরা ভুল বলতে পারবো না, পি থাকলেও হতে পারে। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল এল প্লাস পি। হ্যাঁ, এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে এ ইকুয়াল এল প্লাস ওই আমরা সবসময় করে আসলাম, সেই ক্ষেত্রে এ ইকুয়াল এল প্লাস পি আবার কি করে হয়? ঠিক আছে, আসলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তখন পার্টনারশিপের পি হিসাবে এটাকে চিহ্নিত করা হয়। আর এ ইকুয়াল এল প্লাস ওই হচ্ছে অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, এটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। ঠিক আছে, সেজন্য এখানে এক মালিকানা ব্যবসায়ের এটা সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই। তাহলে মৌলিক হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণের এটাকে মৌলিক বলা হচ্ছে। আর একটা আমরা প্রশ্ন পেতে পারি, সেটা হচ্ছে বর্ধিত সমীকরণ। ঠিক আছে, তাহলে মৌলিক সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই। সঠিক উত্তর হচ্ছে ঘ, এ ইকুয়াল এল প্লাস ওই বা ই। এখানে সঠিক উত্তর অনেকেই করেছেন। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর করেছেন। তাহলে এ ইকুয়াল এল প্লাস ই বা ওই। ঠিক আছে, এখন বর্ধিত সমীকরণ, একটু সবাই চেষ্টা করেন তো বর্ধিত সমীকরণটা লেখা যায় কিনা। যে খুব কষ্ট হবে মনে হয় ফোনে লিখতে, মোবাইলে লিখতে খুব কষ্ট হবে, আমি লিখে দিই। ঠিক আছে, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা আমাদের মৌলিক সমীকরণ। এই মৌলিক সমীকরণকে যদি আমরা বর্ধিত সমীকরণে যাই তাহলে শুধুমাত্র আমাদের মালিকানা সত্ত্ব, ঠিক আছে, শুধুমাত্র মালিকানা সত্ত্বটা আমাদের বিশ্লেষণ হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাই? এই মালিকানা সত্ত্বকে ভাঙালে আমরা পাই সি মাইনাস ডি প্লাস আই মাইনাস ই, সি মাইনাস ডি প্লাস আই মাইনাস ই। সি মাইনাস ডি প্লাস আই মাইনাস ই, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এবার আমরা বলতে পারি এ ইকুয়াল এল প্লাস সি। তাহলে আমরা বলতে পারি বর্ধিত সমীকরণ। ঠিক আছে, বর্ধিত সমীকরণ তাহলে আমরা বলতে পারি কি? বর্ধিত সমীকরণ আমরা বলতে পারি এ ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি প্লাস আই মাইনাস ই। ঠিক আছে, আচ্ছা জি, সবাই কোশ্চেনটার আনসার করেছেন।
পরবর্তী সর্বশেষ প্রশ্ন কি হতে পারে? ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখানে অনেক কিছু শেখার আছে। একটা প্রশ্ন করলেই ঠিক আছে, সেখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন আনসার করতে পারবো এবং আশা করছি এই অপশন থেকে আপনারা অবশ্যই কমন পাবেন। যাই হোক, সেটা যাওয়ার আগে একটু আমরা হিসাব সমীকরণের প্রয়োগটা করে নিই, আমরা সঠিক উত্তর পারি কিনা। সবাই দেখেন তো 1 নম্বরের উত্তর কি হতে পারে। আমরা যদি হিসাব সমীকরণের মাধ্যমে এটা সমাধান করব, এ ইকুয়াল এল প্লাস ওই, ঠিক আছে, এই হিসাব সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করব। হ্যাঁ, তাহলে 1 নম্বরের উত্তর কি হবে বলেন? সবাই একটু কমেন্ট করেন, 1 নম্বরের উত্তর কি হবে? দেখি সবাই কমেন্ট করেন। এ ইকুয়াল এল প্লাস ওই যদি হয় হিসাব সমীকরণ, সেই ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের এই হোয়াট চিহ্নিত জায়গায় কি বসবে? হোয়াট চিহ্নিত জায়গায় কত টাকা বসবে? হোয়াট চিহ্নিত জায়গায় কত টাকা বসবে? আচ্ছা দেখেন, আমরা জানি হিসাব সমীকরণের দুই পাশে সমান হতে হবে, হিসাবের দুই পাশ সবসময় সমান হতে হয়। সেক্ষেত্রে যেহেতু আমাদের বাম পাশে 30,000 টাকা রয়েছে, তার মানে এ রয়েছে সম্পদ হচ্ছে 30,000 টাকা রয়েছে, ঠিক আছে, এল রয়েছে 20,000 টাকা। হ্যাঁ, নাহিদ হাসান, নওশাদ হোসেন, আরাফাত ইজা, ধন্যবাদ, সবাই আনসার করছেন। হ্যাঁ, 10,000 টাকা। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের মিসিং এন্ট্রি এরকম যদি থাকে হিসাব সমীকরণের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা দিই। 2 নম্বর প্রশ্নের উত্তর দেই। 2 নম্বর প্রশ্নের উত্তর, এবার কিন্তু সম্পদ দেওয়া নেই, দেখেন সম্পদ দেওয়া নেই, আছে কি এল আছে, ওই আছে, তাহলে আমরা এল এবং ওই যদি যোগ করে দেই তাহলে সম্পদ পাবো। সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এখানে সঠিক উত্তর কি দাঁড়ায়? 25,000 আর 20,000 যোগ করে দিলে আমরা পাচ্ছি 45,000। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 45,000। জি, নাহিদ হাসান দ্রুত আনসার করেছেন। হ্যাঁ, শ্রাবণী সাহা আনসার করেছেন 2 এর 45,000। ওকে, ধন্যবাদ। নাজমা আক্তার, নাজমা আক্তার আনসার করেছেন 45,000। শ্রাবণী সাহা 3-এরও আনসার করে ফেলেছেন, বাহ, অতি দ্রুত। ইয়েস, তিনের সঠিক আনসার হচ্ছে, এখানে দায় উপস্থিত নেই, তাহলে হচ্ছে 20,000। আচ্ছা, 3-এর তাহলে 20,000 আনসার পাচ্ছি। আচ্ছা, 4 নাম্বার দেখেন একটু। 4 নাম্বার, তাহলে এখানে 70,000 সম্পদ রয়েছে, দায় রয়েছে 35,000। শ্রাবণী সাহা 4-এর আনসার করেছেন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে আমরা পাচ্ছি 35,000। তাহলে মালিকানা সত্ত্ব আমাদের 35,000। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন। এবার এই প্রশ্নটাই হচ্ছে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, বছর শেষে কোন প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 90,000 টাকা। দেখেন, বছর শেষে কোন প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 90,000 টাকা, মূলধনের পরিমাণ সম্পত্তির 4/3 অংশ। মূলধনের পরিমাণ সম্পত্তির 4/3 অংশ, তাহলে দায়ের পরিমাণ কত হবে? আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ওই, ঠিক আছে, এখানে সমীকরণ। আচ্ছা, এখানে সমীকরণে ভালো করে দেখেন, আমাদের আছে 90,000 টাকা সম্পদে, সম্পদে রয়েছে 90,000 টাকা, আর মূলধনের পরিমাণ হচ্ছে 4/3 অংশ। মূলধনের পরিমাণ 4/3 অংশ। যদি মূলধনের পরিমাণ 4/3 অংশ হয়, তাহলে আমরা এই 90,000-কে ভাগ দিব 4 দ্বারা আর গুণ করব 3 দ্বারা, তাহলে আমরা মূলধন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা মূলধন পেয়ে যাব। হ্যাঁ, এতক্ষণে সঠিক অ্যান্সার করেছে শ্রাবণী সাহা, নওশাদ হোসেন, আরাফাত আহমেদ ইজা। হ্যাঁ, তাহলে এইখানে আমরা সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে দায়ের পরিমাণ কত ছিল, তাহলে দায়ের পরিমাণ পাচ্ছি 22,500 টাকা। ঠিক আছে, 22,500 টাকা পাচ্ছি আমরা দায়ের পরিমাণ। ওকে, সবাই সঠিক অ্যান্সার করছেন। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ প্রশ্নে আমরা চলে আসি, সর্বশেষ প্রশ্নে। ঠিক আছে, সবাই সুন্দরভাবে সঠিক অ্যান্সার করেছেন।
এবার সর্বশেষ প্রশ্নে আমরা চলে আসি। দেখেন দেখেন তো সর্বশেষ প্রশ্নটা আমরা পারি কিনা। এটিও হিসাব সমীকরণের উপরে। ধারে আসবাবপত্র ক্রয়, ভালো করে খেয়াল করেন, ধারে আসবাবপত্র ক্রয় হিসাব সমীকরণে। কোথায়? হিসাব সমীকরণে কি ধরনের পরিবর্তন? ঠিক আছে, তাহলে ধারে আসবাবপত্র ক্রয় করা হলে হিসাব সমীকরণে কি ধরনের পরিবর্তন ঘটে? ঠিক আছে, ধারে আসবাবপত্র ক্রয় হিসাব সমীকরণে কি ধরনের পরিবর্তন? এটা কি গুণগত পরিবর্তন, এটা কি কাঠামোগত পরিবর্তন, এটা কি পরিমাণগত পরিবর্তন, নাকি এটা ক প্লাস খ? সঠিক আনসার কি হবে? সর্বশেষ প্রশ্নের উত্তর দেখি। শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, এটার সঠিক আনসার কে করতে পারেন? আচ্ছা, আপনারা সঠিক আনসারটি বলেন, ততক্ষণে আমি একটু আলোচনা করি। আপনারা দেখেন, হিসাব সমীকরণের পরিবর্তন, এই হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে আবার দুই ধরনের। ঠিক আছে, হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। এক, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে এক নাম্বার হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। নাম্বার দুই, হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, তাহলে নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে কি হবে বলেন? গুণগত আর কাঠামোগত কিন্তু একই। ঠিক আছে, তাহলে গুণগত কাঠামোগত যারা খ আনসার করছেন, হ্যাঁ, তাদের আনসার হয় ক প্লাস খ হতে পারে, কিন্তু আগে ভালো করে বোঝেন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন আর নিট বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি দেবেন? সঠিক উত্তর কি দেবেন? অনেকেই খ করেছেন, আসলে খ সঠিক উত্তর নয়। ঠিক আছে, খ সঠিক উত্তর নয়। সঠিক উত্তর কি হবে সেটা আমরা একটু জানি। এখানে সঠিক উত্তরটা জানার জন্য অবশ্যই হিসাব সমীকরণের প্রয়োগ দরকার। ঠিক আছে, আমরা একটু দেখি, ধারে আসবাবপত্র ক্রয় করা হলে আমরা জাবেদা কি করি? ধারে আসবাবপত্র ক্রয় করা হলে জাবেদা আমরা কি করি? অবশ্যই আমরা করি কি, আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, তাই না? আচ্ছা, আর ধারে করার ফলে কি হবে? প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন দেখেন, এটা যদি আমরা হিসাব সমীকরণে প্রয়োগ করি, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা যদি আমরা হিসাব সমীকরণে প্রয়োগ করি, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আসবাবপত্র ডেবিট মানে আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আসবাবপত্র এখানে প্লাস হচ্ছে, সম্পদে প্লাস হচ্ছে, আসবাবপত্র সম্পদ হিসাবে প্লাস হচ্ছে। অপরদিকে দায় ক্রেডিট হওয়া মানে হচ্ছে দায় বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, দায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইদিকে আমাদের এল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন দেখেন, হিসাব সমীকরণের যদি উভয় পাশে পরিবর্তন হয়, তাহলে আমাদের ব্যালেন্সের পরিবর্তন হবে। হিসাব সমীকরণে উভয় পাশে, ঠিক আছে, উভয় পাশের পরিবর্তন হলে কি হবে? ব্যালেন্সের পরিবর্তন হবে। যখন ব্যালেন্সের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। কি বলবো আমরা? নিট বা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার যদি বলা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন কোনটি? ঠিক আছে, গুণগত বা কাঠামোগত পরিবর্তন কোনটি? ভালো করে দেখেন, এখানে ধারে না থেকে যদি নগদে থাকতো, কিসে থাকতো? নগদে। ঠিক আছে, তাহলে নগদে যদি হতো তাহলে শুধুমাত্র সম্পদের পরিবর্তন হতো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব আমরা ক্রেডিট করতাম, ঠিক কিনা? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করতাম। সেই ক্ষেত্রে শুধুমাত্র সম্পদ, আমি যদি ধরি আসবাবপত্র 10,000 টাকা কিনেছিলাম, ঠিক আছে, তাহলে এখানে 10,000 টাকার আসবাবপত্র আসলো, হ্যাঁ, আর নগদ টাকা চলে গেল 10,000 টাকা। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস হয়ে ব্যালেন্স কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। আর হিসাব সমীকরণে এই পাশেও কোনো পরিবর্তন আসলো না। তাহলে এখন বলেন, যদি হিসাব সমীকরণের এক পাশের পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো? আর হিসাব সমীকরণে যদি উভয় পাশে পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে হিসাব সমীকরণের উভয় পাশে পরিবর্তন হলে
ঠিক আছে, অর্থাৎ এরও মান পরিবর্তন হচ্ছে, এলরও মান পরিবর্তন হচ্ছে, বা এর পরিবর্তনের সাথে সাথে ওইরও পরিবর্তন হচ্ছে। এমনটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, হিসাব সমীকরণের দুই পাশে যদি আমাদের হিসাব বসে তাহলে আমরা কি করব, সেটাকে আমরা বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। আর যদি এক পাশের পরিবর্তন হয়, ঠিক আছে, যেমন সম্পদের পরিবর্তন ঘটলো, সেরকম শুধু এল আর উইর যদি পরিবর্তন হয়, এল বৃদ্ধি পেল ওই হ্রাস পেল, ওই হ্রাস পেল এল বৃদ্ধি পেল, এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের তখন হয়ে যাবে কি এক পাশের পরিবর্তন। তাহলে আমরা মনে রাখবো, ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো গুণগত বা কাঠামোগত পরিবর্তন এটা হচ্ছে এক পার্শ্বের পরিবর্তন। এক পার্শ্বে হিসাব সমীকরণে যদি এক পার্শ্বে পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলছি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, আর হিসাব সমীকরণের যদি উভয় পাশে পরিবর্তন হয় তাহলে পরিমাণগত বা নিট পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন, তাহলে এটা কি হবে, উভয় পাশে পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ব্যালেন্সের উভয় পাশে, ব্যালেন্সের উভয় পাশে পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ব্যালেন্সের উভয় পাশে পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো, হ্যাঁ, পরিমাণগত বা নিট পরিবর্তন। জি, অনেকে আনসার করেছেন 10-এর গ নাম্বার উত্তর। হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি 10-এর গ। সঠিক উত্তর পাচ্ছি 10-এর গ। আমার মনে হয় এই হিসাব সমীকরণের পরিবর্তন, ঠিক আছে, হিসাব সমীকরণে কি পরিবর্তন আসবে এই পরিবর্তন অপশনটুকু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এই ছিল আজকের আলোচনার 10টি আউট অফ 10। ঠিক আছে, 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন আলোচনা করতে গিয়ে, ঠিক আছে, আমি বলেছিলাম আউট অফ 50, 10 আউট অফ 50 আপনাদেরকে আমি প্রশ্ন দেব। আমার মনে হয়, ঠিক আছে, আপনাদেরকে 10 আউট অফ 100 কোশ্চেনের সমাধান দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো যদি আপনারা খুব ভালোভাবে করেন, অবশ্যই আজকের ক্লাসটি নিজ শেয়ারে রাখেন। ঠিক আছে, ক্লাসটি প্রয়োজনে আরেকবার করেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে এই টপিকগুলো খুব ভালোভাবে হয়ে যাবে, এবং এই টপিক থেকে 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই আপনারা আশা করা যায়, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হিসাব বিজ্ঞান থেকে কমন পাবেন। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি সময় শেষ। পরবর্তীতে আমাদের আবার 9টার সময় শুরু হবে বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের উপরে ক্লাস। সেই ক্ষেত্রে এখন অবশ্যই বিদায় নিতে হচ্ছে, তবে অবশ্যই বলবো আমাদের পেজের সাথে নিয়মিত থাকেন, ক্লাসগুলো প্রতিদিন করেন। ঠিক আছে, এখানে সব সারা দেশে ভালো ভালো শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। ঠিক আছে, প্ল্যাটফর্মটি বন্ধুদের মধ্যে শেয়ার করেন। হ্যাঁ, বন্ধুদেরকে ক্লাস চলাকালীন সময় মেনশন করে দেন। ঠিক আছে, নিজেরা খাতা কলম নিয়ে বসেন, লিখেন। ঠিক আছে, ভালোভাবে পড়া, বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, ঠিক আছে, সেই কাঙ্ক্ষিত ফলাফলের সম্পূর্ণটা এখান থেকে আপনারা পূরণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। ঠিক আছে, কমেন্টের বিষয়ে একটু আসি। অনেকেই শেষ পর্যন্ত কিছু কমেন্ট করছেন, অমিত স্যারের আরো ক্লাস চাই। জি, এখানে এই প্ল্যাটফর্মে হিসাব বিজ্ঞান ক্লাস প্রতিনিয়তই, হ্যাঁ, নেব আশা করছি। স্যারের ক্লাস অনেক ভালো লাগলো, ধন্যবাদ নাহিদ হাসান। ঠিক আছে, আরাফাত ইজা, বাই বাই স্যার। জি, বাই বাই। ঠিক আছে, উই নিড মোর ক্লাসেস, শ্রাবণী সাহা। হ্যাঁ, অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে, আমি বলে রাখি আজকে কি বার, আজকে হচ্ছে রবিবার, আপনারা প্রতি সপ্তাহে রবিবারে সন্ধ্যা 7:30টায় এই হিসাব বিজ্ঞান ক্লাসটি পাবেন। ঠিক আছে, স্যারের ক্লাস ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নাজমা আক্তার, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।